আবার আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর আবার রয়্যাল একাডেমিতে 64th আর্চারির প্রতিযোগিতা শুরু হয়। রয়্যাল অডিয়েন্সও সেখানে থাকে আর রাজা নিজেও সেখানে ম্যাচটা উপভোগ করতে আসে। তখন রাজা ক্যাজুয়ালি প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি আর্চারি ট্রেনিং এখন 24 ঘন্টার জন্য খোলা আছে। প্রিন্সিপাল কনফার্ম করে বলে, হ্যাঁ, এই সিদ্ধান্তটা ইয়ান নিয়েছে। তখন দূর থেকে রাজা তাকিয়ে থাকা ইয়ানকে নোটিস করে। প্রতিযোগিতা শুরু হয়। একদিকে ইয়াং এর টিম, যে টিমে থাকে মিনসুক, অন্যদিকে হুইজুং এর দল। সেই দলে তার বন্ধু আর প্রেজেন্ট রয়্যাল ফ্যামিলির মিনিস্টার অর্থাৎ জংউকও থাকে। মিনসুক হুইজুকে দেখে নিচু মন্তব্য করে। তার বন্ধু তাকে টিজ করে বলে হয়তো সে হুইজুংকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তারপরে মিনসুক আরো বেশি অপমান করতে শুরু করে আর হুইজুকে একটা নিচু আর বাজে মেয়ে বলে কটাক্ষ করে। ইয়ান সব শুনছে আর বলছে, তোমাদের কথা অফ করা উচিত, এগুলো শোনার মতন কথা নয়। তখন সেখানে সবাই চুপ হয়ে যায়। এখান থেকে ইয়ানের চরিত্র আরো বেশি ক্লিয়ার হয়ে ওঠে। সাইলেন্টলি সে অন্যায় একদম সহ্য করতে পারে না। প্রতিযোগিতা শুরু হয়। ছাত্ররা একে একে তীর ছুটছে। হুইজুং আর ইয়ান একেবারে মুখোমুখি। হুইজুং এখানে তীর ছুঁড়ে 9 পয়েন্ট পায় আর ইয়ান এখানে শান্ত ও ফোকাস থেকে একদম পারফেক্ট ভাবে তীর মারে এবং সে 10 পয়েন্ট পায়। দ্বিতীয় রাউন্ড শুরু হয়। হুইজুং আবার ট্রাই করে ফুল এফোর্টস দিয়ে, তবুও সে 9 পয়েন্ট পায়। ইয়ান এখানে তীর ছুঁড়ার আগে রাজার দিকে তাকায়, তারপর আবার শুট শুরু করে। কিন্তু ফলাফল এখানে আমাদেরকে দেখানো হয় না। সিন চেঞ্জ হয়ে প্রেজেন্টে দেখানো হয়, যেখানে হুইজুং ইয়ানকে প্রপোজ করছিল। ইয়ান এখানে শান্তভাবে বলে, তুমি আসলে কি কারণে আমাকে বিয়ে করতে চাও, সে কারণগুলো আমাকে খুলে বলো। হুইজুং এখানে কোনো দ্বিধা ছাড়াই নিজের প্রশংসা করা শুরু করে। আমি রেস, সুন্দর, বুদ্ধিমান আর আমার ফ্যামিলি স্ট্যাটাসও অনেক স্ট্রং। সাথে বলে, ও এনিওয়ে, এটা শুধু কন্ট্যাক্ট ম্যারেজে হবে, পরে আমরা ডিভোর্স দিতে পারি। ইয়ান ধৈর্য ধরে সব কিছু শুনে আর শুধু একটা কথা বলে, আমি তোমার থেকে একটা জিনিস চাই, তুমি কি আমাকে তা দিতে পারবে? ফুল কনফিডেন্সে হুইজুং হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ একদম, যে কোনো কিছু। ইয়ান বলে লাভ। আর তখনই হুইজুং বুঝতে পারে সরাসরি ইয়াং তাকে রিজেক্ট করেছে। তারপর সে অফিসে আসে, হেইজুকে ডাকে। বেচারি অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, বলে রোমান্স না, এই ছেলে স্পষ্টভাবে আমাকে রিজেক্ট করার উপায় খুঁজছিল। কিন্তু সেক্রেটারি বলে, তুমি তখন হনেস্ট ছিলে না। এখান থেকে পরের প্ল্যান শুরু হয়। সে ঠিক করে যদি ইয়ানকে ইমপ্রেস করতে হয় তাহলে স্ট্র্যাটেজি বদলাতে হবে। অন্যদিকে মেহেলের কুইনও তার গেম শুরু করে দেয়। সে বিভিন্ন মেয়ের প্রোফাইল দেখতে শুরু করে। ইয়ানের জন্য বাইট চুজ করতে করতে হঠাৎ তার চোখ যায় হুইজুং এর ফটোর উপরে। সে ঠিক করে আমি এই মেয়ের সাথে দেখা করতে চাই। এখানে হুইজুংও তার নেটওয়ার্ক ব্যবহার করে নিজের পিআর ম্যানেজারের মাধ্যমে ইয়ং এর শিডিউল বের করে ফেলে। আর তারপর শুরু হয় এক মজার ঘটনা। ইয়াং হর্স ডাইভিং করছে, হুইজুংও সেখানে চলে যায়। ইয়াং রেস্টুরেন্টও যায়, সেখানেও সে চলে যায়। গাড়িতে ট্রাভেল করছে, হুইজুংও তার কাছে চলে আসে। সিনেমা দেখতে যায়, হুইজুংও সেখানে চলে আসে। সে দৌড়াচ্ছে, সেখানে হঠাৎ তার পিছু চলে আসে। প্রতিবারেই শুধু একটা লাইনে বলে, আমি তোমাকে খুব মিস করছি। ইয়ান খানিকটা কনফিউজ হয় আর একটু বিরক্তও হয় যে এই মেয়েটা সব জায়গায় কিভাবে চলে আসে। আর এর মাঝে একটা টুইস্ট চলে আসে। হুইজুকে জোর করে একটা ব্লাইন্ড ডেটে পাঠানো হয়। সে ব্লাইন্ড ডেটে যায় সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে। হুইজু এখানে মোটামুটি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখে। বিয়ে হলে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আমি টপে যেতে চাই, আমার স্টেপ বাদারকে আমি পিছিয়ে ফেলে উপরে যেতে চাই। বিয়ে হওয়ার পর তুমি কি আমার এইসব দায়িত্ব নিতে পারবে? কিন্তু এই মিটিংটি বেশ অকওয়ার্ড হয়ে যায় আর শেষে জুন মানা করে দেয়। ইয়ানও এখানে খবর পায় হুইজুং আসলে কারোর সাথে ডেটে গেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো ইয়ান এখানে একটু আপসেট ছিল। কেন ইয়াং ডেটে যাবে? আমরা দেখতে পাই সবাই ইয়ান এখানে প্রথমবারের মতন ইমোশনাল রিয়েক্ট করছে। অপরদিকে আমাদেরকে মাদার কুইং এর গোপন অতীত দেখানো হচ্ছে, ফ্ল্যাশব্যাক, যেখানে দেখা যায় সে তার স্বামী অর্থাৎ আগের রাজাকে থামানোর চেষ্টা করছিল, যিনি রাজ্য সিংহাসন ছাড়তে চাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তার স্বামীর রয়্যাল লেটার জ্বালিয়ে দেয় এবং তাকে ইনডিরেক্টলি মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপরে সে আগুনের ঘটনা দেখানো হয় যেখানে রাজা মারা যায়। এসব দেখে ক্লিয়ার হওয়া যায় যে রাজপ্রাসাদেও রাজনীতি আসলে ক্ষমতার খেলা ছাড়া আর কিছুই না। তারপর সিন বদলায়। বর্তমানে দেখা যায় ইয়ানও ওই দুঃস্বপ্ন দেখে। তার অতীত তাকে শান্তিতে জীবনযাপন করতে দিচ্ছে না। এই টেনশনের মধ্যে একটা রয়্যাল অনার ইভেন্টস ঘোষণা করা হয়,
যেখানে ইয়ং কিং বিজয়ীদের পুরস্কার দেবে। ইয়ানও সেখানে চলে আসে, কারণ প্রেসিডেন্ট কিং মানে ইয়ং কিং খুবই ছোট। ইভেন্টের দিন আসে, হুজুং সেখানে পৌঁছে যায়। হুজুং সিম্পল আউটফিটে আসে, কিন্তু তার আত্মবিশ্বাস এখানে আগের মতনই থাকে। সিকিউরিটি চেক করার সময় সে ক্যাজুয়ালি বলে দেয়, আমি এখানে গেস্ট না, আমি এখানে উইনার। সেক্রেটারি তাকে সাবধান করে বলে, এখানে সবাই দেখছে, তাই একটু নিজেকে নিয়ন্ত্রণ রাখা শেখেন ম্যাম। ঠিক তখনই অন্যদিকে প্রাইভেট রুমে লিটল কিং প্রস্তুত হচ্ছে। সে এখানে স্পষ্টই নার্ভাস, কারণ এতগুলো মানুষ, ক্যামেরা, দায়িত্ব সবকিছু তার জন্য একেবারে ভারী হয়ে যাবে। কিন্তু তখন ইয়ান আসে, তার হাত ধরে জিজ্ঞাসা করে, তুমি কি প্রস্তুত? এভাবে লিটল কিং অনেক আত্মবিশ্বাস ও মোটিভেশন পায়। স্টেজে যখন ওরা দুজন আসে, ক্যামেরার ফ্ল্যাশ একটার পর একটা জ্বলছে ওঠে, আর লিটল রাজা একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু ইয়াং তার হাত ছাড়ে না। বিজয়ীদের স্টেজে ডাকা হয়। তারপর আসে হুইজুং এর পালা। হুইজুং স্টেজে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে এসেছে, পুরস্কার নেয়, সাথে সাথে তাকে সেরিমনি কাপও পরানো হয়। সে সরাসরি লিটল কিংকে বলে, তুমি আমাকে নিচে পরিয়ে দাও। এরপর একটু হালকা হাসি দিয়ে ইয়ানকে বলে, এখন আপনার গিফট। ইয়ান বলে, গিফট তুমি পেয়েছো। হুইজুং একটু প্লেফুল টোনে বলে, সে তো রাজা দিয়েছে, আপনি তো নয়। কিন্তু ইয়ান এখানে কিছু বলে না। ইভেন্ট শেষ হয়, হুইজুং তখন নিজের পিয়ার মোডে চলে আসে, সেলফি পোস্ট করে হ্যাশট্যাগ দেয় স্পেশালি ইয়ানের নামের সাথে। ধীরে ধীরে আবার সে ট্রেন্ডে চলে আসে। ইভেন্টের পর হুইজুং এর সাথে দেখা হয় তার পুরনো বন্ধু জংবকের। তারা দুজন রেস্টুরেন্টে বসে স্কুলের সময়ের কথা বলছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যখন হুইজু জংবককে আর্চারি শেখাচ্ছিল, সেই মুহূর্তে জংবক তাকে দেখে প্রেমে পড়ে যায়। কিন্তু হুইজুং এ তার সকল প্রকাশ ছিল তার প্রতিযোগিতায়। সিন চেঞ্জ হয়ে প্রেজেন্টে চলে আসে, দুজনে ক্যাজুয়ালি কথা বলছে, কিন্তু এখানে ক্লিয়ার যে জংবকের এখনো সেম ফিলিংস রয়েছে হুইজুকের জন্য। অন্যদিকে ইয়ানের বাস্তবতা একদম আলাদা ছিল। সে জ্বর আর ইনসুমোনিয়ার সঙ্গে লড়াই করছিল। হাসপাতালে যাওয়ার বদলে সে এক হোটেলে থাকছিল, কারণ যদি এটা বাইরে চলে যায় তাহলে শুধু শুধু গসিপ হবে, পাওয়ার ডাইনামিক্স ও বদলাতে পারে। সেখানে অ্যান্টিও হুইজুং এর সে একই হোটেলে চলে আসে, পরিস্থিতি বুঝে পেলে ডাক্তারের কাছে বলে দেয় রোগীর নাম যেন তার নামে দেওয়া হয়, ইয়ানের নামে নয়। আমি চাই না সবাই রিপ্রেজেন্টেটিভ কিং এর সম্পর্কে নানা রকম কথা চড়াক, আর ডাক্তারও সেটা মেনে নেয়। চই তাকে অনেক ধন্যবাদ দেয়, কারণ হুইজুং যদি সাহায্য না করতো তাহলে পরিস্থিতি আরো খারাপ হতো। মহলে মাদার কুইং জানতে পারে যে ইয়াং হোটেলে আছে, আর সে সোজা সেখানে চলে যায়। চই হুইজুকে লুকানোর চেষ্টা করে, কিন্তু মাদার কুইং রুমে ঢুকে ইয়ানকে শার্টলেস দেখে ফটাফট বেরিয়ে আসে। তার নজর হুইজুং এর ব্যাঙের উপরে পড়ে যায়। আর যখন সে আবার রুমে আসে, হুইজুং আর ইয়ানকে একসাথে দেখতে পায়। তাই সে ইয়ানকে বলল, যা করছো তার এক্সপ্লেনেশন তো তোমাকে প্যালেসে দিতে হবে। হুইজুং চুপ করে থাকে। পরের দিন সকালে খবর লিক হয়ে যায়, গ্র্যান্ড প্রিন্স ইয়ান্স আর হুইজুং একই হোটেলে একসাথে ছিল। ছবি, টাইমিং, ডাক্তার ভিজিটিং সব প্রমাণ একসাথে ভাইরাল হয়ে গিয়েছিল। গসিপিংও ছড়িয়ে পড়ছিল যে হয়তোবা সে প্রেগনেন্টও। সেক্রেটারি বেশ প্যানিক হয়ে যায়, কিন্তু হুইজুং তখন শুধু হাসছিল, কারণ তার জন্য এটা সমস্যা নয়, বরং নতুন একটা সুযোগ খুলেছে। কিন্তু এই মুহূর্তে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে হুইজুং একেবারে ইমোশনাল নয়, পরিস্থিতি নিয়ে সে খেলে। অন্যদিকে ইয়ান অবশেষে ঠিক করে যে সে হুইজুং এর সাথে সরাসরি কথা বলবে। সিন শিফট হয়ে যায়, তারা 5 এর রেস্টুরেন্টে আবার দেখা করে। সেখানে হুইজুং পৌঁছে যায় এবং স্টাফরাও ওদের দুজনের সম্পর্ক গসিপ করছে। ইয়াং প্রথমবার বলে, সরি, আমার কারণে তোমার এত সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। হুইজুং তাকে ক্যাজুয়ালি বলে, আমার কিছু যায় আসে না। ইয়ান বলে, কিন্তু আমার তো যায় আসে। আর সোজাসুজি তাকে জিজ্ঞাসা করে, তোমার আসল ইচ্ছে কি? আমি সেটা অবশ্যই পূরণ করব। ও কিছুক্ষণ ওকে দেখে, তারপর বলে, সেটা আগেই বলেছি যে তোমার সাথে বিয়ে করতে চাই। আর তারপর আমাদের একটা ফ্লাওয়ার দেখানো হয়, আর এর সাথে সাথে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কম্পিটিশনের সময় ফাইনাল মুহূর্তে ইয়ান ইচ্ছে করে হার মানে এবং হুইজুংকে জিতিয়ে দেয়, আর যার ফলে হুইজুং ফুল পায় জেতার জন্য। অর্থাৎ ইয়ান তাকে জিতিয়ে দিয়েছিল। বর্তমানে হুইজু পুরোটাই বুঝে, যতটা সোজা ইয়াং দেখায় তাকে, সে আসলে ততটা নয়। ইয়াং কয়েক সেকেন্ড চুপ থাকে, আর তারপর শেষমেশ বলে, ঠিক আছে, তুমি আমার বউ হতে পারো, কিন্তু তার সাথে একটা ওয়ার্নিং দেয় যে তুমি যা করছো একদম ভেবে চিন্তে করো, কারণ এরপর পুরো দেশ তোমার বিরুদ্ধে চলে যেতে পারে, তাই সেটার জন্য প্রস্তুত থাকো। হুইজুং এখানে হালকা স্মাইল দেয়। এখানে এই এপিসোডটি শেষ হয়। তাহলে আগের স্টোরি কি? ইয়ান হুইজুংকে কেন এমন বলল? তার সামনে কি হবে? কেমন ইন্টারেস্টিং টার্নিং আর টুইস্ট আসবে? কিছু না কিছু সিক্রেট তো আছেই লুকানো। জানতে চাও? তাহলে কমেন্ট বক্সে লেখো যে নেক্সট পার্ট চাই, আমি এক্সপ্লেন করার ট্রাই করব। আর এটা একটা অনগোয়িং সিরিজ। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার এক্সপ্লেনেশনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।